ব্যাপারটা ফাঁস হয়ে যায়, শামু আমাকে কিছুতেই ছাড়বে না। আমারই কথা মতো কাজ না করলে আমিও আপনাকে ছেড়ে কথা বলবো না। তার মানে একদিকে সরকারি চাকরি আর অন্যদিকে নার্সিংহোম খুলে নকল ওষুধের কারবার করে আপনি লক্ষ লক্ষ টাকা কামাচ্ছেন, আর আমি যদি বেঁকে বসি তাহলে আপনাকে সারা জীবন জেলের ভাত খেয়ে কাটাতে হবে। জাল ওষুধের কারবারটা শুধু আমি একা চালাচ্ছি না, আপনার গোডাউন থেকে নকল ওষুধ আছে আর আসল মালগুলো সেখানেই ফিরে যাচ্ছে, আর তার মাঝখান থেকে আপনি মোটা টাকা কামাচ্ছেন। তাহলে ভুলে যাচ্ছেন কেন আমার পেছনে লাগা মানে হাড়ি কাঠে গলা দেওয়া। শুনুন, প্রতিময় খুলে এসে পড়বে সেদিন আপনি কুসুমকে ফিরিয়ে দিয়েছিলেন, আজ ফেরাবেন না, আমার কথা মতো কাজ হাসিল করবেন। সেটা না হয় দেখছি, কিন্তু এই সরল ছেলেটা আমার নার্সিংহোমের চারপাশে ঘুরে বেড়াচ্ছে আর মোবাইলে কি সব ছবি তুলছে। ছবি তোলাটা আমার শখ দারোগা বাবু, তাই তো ক্যামেরা মোবাইলটা সব সময় আমি সঙ্গে রাখি। কেন গোপাল, ব্যাপারটা কি? না গোপাল নয়, আমার নাম সরল বিশ্বাস। আচ্ছা দারোগা বাবু, আপনি কাকা বাবুর পাশে দাঁড়ান, আমি আপনাদের দুজনের একটা ছবি তুলে রাখি। খবরদার, এখানে আবার কোনো ছবি তুলবে না। আচ্ছা কেন বলুন তো, এই মোবাইলটা দেখলে আপনি অত ভয় পান কেন? কারণটা কি? কারণটা হলো এরা যে সবাই আয়নার সামনে দাঁড়াতে ভয় পায়। কেন জানো, যদি কখনো কোনোদিন ওই আয়না থেকে নিজেদের আসল ছবিটা বেরিয়ে এসে এই নকল চেহারাগুলোর দিকে ঘেন্নার থুতু ছেটায়, উল্টো পাল্টা কথা বলে থানার লকআপে ঢুকিয়ে তালা বন্ধ করে দেব। হ্যাঁ তা আপনি পারেন স্যার, তা আপনি নিশ্চয়ই পারেন, কারণ আপনাদের মতো পুলিশ হলো এ দেশের সেরা পুলিশ। দুনিয়ার সব দেশের পুলিশেরা চুরি ডাকাতি হয়ে যাওয়ার পর খবর পায়, কিন্তু এদেশের পুলিশ চুরি ডাকাতি হওয়ার আগে খবর পায়, তারপর নিজেদের ভাগটা বুঝে নিয়ে চোখ বন্ধ করে বসে থাকে। তবু কারো চোখ খোলে না, কারণ এদেশে জনগণের থেকে নেতা বেশি। যত নেতা তত দল, তারপরে দলে দলে দল বদল, তারপরেই যত সব গন্ডগোল। আর সেই গলে হরিবল দিয়ে আমাদের মতো নেতা মন্ত্রীরা জনগণকে নিয়ে ফুটবল খেলবে। ফুটবল আমি আছি ছোট বাবু, আমার কথা মতো যেন কষ্ট হয়, আর তা না হলে জানেন তো নামটি আমার সাধুচরণ, দেখতে আমি বিটি বামু, আমার হতে জীবনে মরণ। টুপি টুপি, এ আবার কোন টুপির খেলা হবে গো দারোগা বাবু? এই টুপিওয়ালা, আমার মানি ব্যাগটা ফেরত দাও, না হলে তোমাকে আমি জেল খাটিয়ে ছাড়বো বলে দিচ্ছি। আবার সেই পুরনো কথা তুলছো কেন হে ছোকরা? ওই সিংহ জেঠু আর এই বাঘ কাকুকে টুপি পরিয়ে বেশ ভালোই তো চালিয়ে যাচ্ছ। তার মানে হচ্ছে ওই পাজামা পাঞ্জাবি ছেড়ে কোট প্যান্ট পরেছ, সিংহবাবুর বোনকে নিয়ে নদীর ধারে ঘুরে বেড়াচ্ছ, কিন্তু বাবা জীবন যে কাজের জন্য এখানে এসেছো সেটা যেন ভুলে যেও না। আমি কি জন্য এসেছি তুমি জানলে কি করে? কেন জানবো না, কথাই বলে ছাগলে কি না খায় আর এই পাগলে কি না জানে। পাগলা পুলিশ বাবু গো, ও পুলিশ বাবু, আর কয়েকখানা টুপি আছে, নিন না, সস্তায় দিয়ে দেবো। ওই গ্রামে গঞ্জে গরিব মানুষদের মাথায় সুন্দর ফিট করা যাবে। তার মানে আমি টুপি বিক্রি করি? বিক্রি না করলেও ওই টুপি দেওয়াটাই তো আপনার ব্যবসা। সামান্য সর্দি কাশি নিয়ে আপনার নার্সিংহোমে এলে আপনি তাকে টুপি পরিয়ে রক্ত পরীক্ষা করাতে পাঠান, সে আবার নতুন টুপি পরিয়ে বুকের কফ পরীক্ষা করাতে পাঠান, সে আবার পাঠায় থুতু পরীক্ষা করাতে, তারপর ওই পেশাব পায়খানা সব কিছু পরীক্ষা করার পর 10,000 টাকার 10 রকমের টুপি পরে ওই রোগী বাড়ি ফিরে গিয়ে ওই বাসক পাতার রস খেয়েই ভালো হয়ে যায়। হলেও তোমার মতো পাগল কোনোদিন ভালো হবে না গো পুলিশ বাবু, আমি বোধহয় আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছি। বাহ বাহ, তাহলে তো খুব ভালো কথা। না 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 না, ভালো কথা নয়, ভালো কথা নয়। ভালো হয়ে গেলে আমি বাঁচবো কেমন করে? এদেশের সুস্থ মানুষেরা তো সব মরা মানুষ, তাই তো এই সাধুচরণের মতো লোক বারবার ভোটে যেতে, আর এই গরিব মানুষেরা আপনার নার্সিংহোমের মেঝেতে কুকুর বেড়ালের মতো শুয়ে থাকে, আবার তাদেরই টাকায় আপনাদের মতন মহান লোকেরা ওই বিমানে চড়ে বিদেশে চিকিৎসা করাতে যায়। আমার তো বাজে
তাই নয়, বছর বছর কোটি কোটি টাকার নদী বাঁধ বন্যায় ভেসে যায়। চিড়ে গুড় আর ভিক্ষের তালা হাতে নিয়ে এইসব সাধারণ মানুষকে গান গাইতে হয়, সারে জাহাঁ সে আচ্ছা। তাই তো এদেশে আমি সুস্থ হয়ে বেঁচে থাকতে চাই না, আমি পাগল হয়েই বেঁচে থাকতে চাই, সত্যিকারের পাগল। টুপি টুপি চাই, টুপি চাই বাবু, টুপি চাই, টুপি টুপি। আশ্চর্য, অনেক পাগল দেখেছে কিন্তু কোনো পাগলের মুখে তো এইরকম কথা শুনেনি। তাই এখানকার মানুষকে জানতে হলে আমাকে ওই পাগলের সঙ্গেই মিশতে হবে। সেই ভালো খোকা, তুমি বরং আমাদের ছেড়ে ওই পাগলের পেছনে ঘুরে বেড়াও। একদিন অনেক কি পাগলের পেছনে এসে দাঁড়াতে হবে দারোগা বাবু, কারণ বুদ্ধি আর জ্ঞান যখন শরীরের ভূগোলকে ছাপিয়ে যায় তখন তাকে পাগল বলে। তাই তারা যত পারবে তাদের কিন্তু আপনাদের দিন ফুরিয়ে আসবে। তাই ওই গুরুর কাছে দীক্ষা নিয়ে আমি আমার দিন শুরু করব। পাগল যদি নাও হতে পারি, তবু কোন বিষের জ্বালায় ওকে পাগল হতে হয়েছে সেই সত্যের ছবিটা আমি জানতে পারবো। উনি যদি পুরো পাগল হন, আমি তাহলে আধ পাগল, আধ পাগল, আধ পাগল। তারপর বলো প্রতিমা, হঠাৎ কি মনে করো? বিশেষ প্রয়োজন না হলে কেউ নার্সিংহোমে বেড়াতে আসে। তোমার বাবার কথা ভাবলে আমার দুই চোখে জল আসে। আমার বাবা মাঝে মাঝে বলতেন তার দুঃখে নাকি শিয়াল কুকুরও কাঁদে। কি বলে তুমি? তার আগে বলুন কুসুমকে নার্সিংহোম থেকে ফিরিয়ে দিয়েছেন কেন? আমার নার্সিংহোমে কোনো বেআইনি কাজ করবো না বলে। নার্সিংহোমটা আপনার বাবার টাকায় তৈরি ঠিকই, সেটা চিকিৎসার জন্য। সেখানে কুলি কামি যে কেউ এলে আপনাকে সেলাম করে দরজাটা খুলে দিতে হবে। ওদের জন্য হাসপাতাল আছে, সেখানে বিনা পয়সায় চিকিৎসা। এটা নার্সিংহোম, পয়সা যেমন চিকিৎসা তেমন। তাহলে কম পয়সা কুসুমের কাজটা করে দিলেন না কেন? একদিকে পয়সা কম, অন্যদিকে কুসুম অবিবাহিত। জানোয়ার খুব সহজেই তাকে ফাঁদে ফেলেছে, আর সেই ফাঁদ থেকে যদি একটা অসহায় মেয়েকে উদ্ধার করতে না পারেন, তাহলে নার্সিংহোমটা খোলার আগে আপনি পুলিশের চাকরিতে ইস্তফা দিলেন না কেন? ইস্তফা। তুমি এভাবে কথা বললে কুসুমকে আমি কোনোভাবে সাহায্য করতে পারবো না। বেআইনি কাজ করতে হলে তোমাকে আমার সঙ্গে সংযুক্ত আসতে হবে। তাহলে ফোনটা বন্ধ করে বলুন কত কত টাকা পেলে আপনি আইনের ফাঁকটাকে বন্ধ করতে পারবেন? তার আগে তুমি বলো কত টাকা দিতে পারবে? আমার কাছে নগদ কিচ্ছু নেই, তবে এই আংটিটা আছে। বাজারের মূল্য প্রায় 25,000 টাকা। নিন ধরুন। না না, তোমার আংটি আমি নিতে পারবো। হাসালেন স্যার, হাসালেন। যারা রোগীর কাছ থেকে লাখ লাখ টাকা নিতে পারে তাদের মুখে তো এসব কথা মানায় না। ধরুন, পরে আমি টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যাব। তবে একটা কথা, কুসুমের নাম বদলে কোনো বিবাহিতা মহিলার নাম লিখে ভর্তি করতে হবে, তাহলে আইন বলছে অপারেশনটা করতে তাহলে হবে। আমার নামটাই লিখে নিন। হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক বলেছো। তবে একটা কথা, এই কথা যেন জানাজানি না হয়, তাহলে গরিব মেয়েটা এই সমাজের বুকে আর কিছুতেই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। জানি কোনো প্রশ্নই ওঠে না। খাতা কলমে তো কুসুমের নাম থাকছে না, থাকছে তোমার নাম। আমার নাম নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি মনুষ্যত্বের পরিচয়ে মানুষকে চিনি, কিন্তু আপনারা দিনের শেষে একবার বিবেকের আয়নায় নিজেকে দেখবেন তো, ভেতরে চেনা ছবিটা আপনার নাকি কোনো রক্তচোষা জানোয়ারের? I think better understand. জানোয়ার, জানোয়ার হলে আমাদের বুদ্ধিটা কোনোদিন বিবেকের কাছে হার মানেনি। তাই তো তুমি জানতে পারলে না। তুমি শুধু নার্সিংহোমের খাতায় সই করলে না, নিজেই নিজের ফাঁসির হুকুমে সই করলে। ফাঁসি হুকুম, হুকুম। পাথর ভাঙা শব্দ শুনেছ কি পেতে হৃদয় কারো ভেঙে গিয়ে বেজে ওঠে যে গান, বেজে ওঠে যে গান। পাথর ভাঙা শব্দ শুনেছ পেতে হৃদয় কারো ভেঙে গিয়ে বেজে ওঠে যে গান, বেজে ওঠে যে গান।
বুঝি তানে আমি যেন শুধু খেলার পুতুল ভেঙে ফেলো খেয়ালে তোমাদের বুঝি হৃদয় আছে আমার বুঝি তানে আমি যেন শুধু খেলার পুতুল ভেঙে ফেলো খেয়ালে সেই ভবনে ব্যথা বুকে কথা হলো মুর্দা হৃদয় কারো ভেঙে গিয়ে বেজে ওঠে এই গান বেজে ওঠে এই গান বেজে ওঠে এই গান বেজে ওঠে এই গান পাথর ভাঙা শব্দ শুনেছ শুনেছ কি? না প্রাসাদ নয় উচ্ছিষ্ট নয় এই শামু শামু কোনোদিন কারো কাছে হাত পেতে ভিক্ষে চাইবে না কিন্তু পুলিশের খাতায় লাল কালি দিয়ে যে শামুর নামটা লেখা আছে সেটা মুছে ফেলতে পারবে কি? নিশ্চয়ই পারবো মজে যাওয়া জীবনের নদীতে আমি নতুন করে জোয়ার আনবো আইন ভাঙার মন্ত্র ভুলে গিয়ে এই হাত দুটোকে খেটে খাওয়া যন্ত্র হিসেবে কাজে লাগাবো ও সেই জন্য লোনের জন্য বিডি অফিসে দরখাস্ত করেছো। কিন্তু তুমি জানলে কি করে ঝড়ের খবরটা কেবল পাখিরাই আগাম জানতে পারে, কিন্তু তারা তো বোবা, তাই মুখে বলতে পারে না। তুমি ঠিক শুনেছো, এই লোনটা হয়ে গেলে আমি একটা দোকান করব আর তা থেকে আমাদের সংসারটা ঠিক চলে যাবে। কিন্তু তুমি কি জানো লোন পেতে হলে এমএলএ সাহেবকে অন্তত পক্ষে 2-5 হাজার টাকা ঘুষ দিতে হবে। ঘুষ? না 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 না, ঘুষ দিয়ে আমি কখনো লোন চাইবো না। তাহলে তোমার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে, বাস্তবে কোনো কাজ হবে না। না হোক, তবু পাপের পাথর পায়ে বেঁধে কখনো পুণ্যের সাগরে যে ছাতা দেওয়া যায় না। কিন্তু তুমি কি জানো পাপ আর পুণ্য মানুষের দুটো পায়ের মতো, সেই দুটো পায়ের ওপর ভর করে মানুষকে জীবনের পথে এগিয়ে যেতে হয়। তবু সে পা দুটোকে কখনো একটা জুতো ঢুকানো যায় না, কারণ ডান পায়ে জুতো কখনো বাঁ পায়ে ফিটি করে না। তাহলে শামু লোন পাওয়ার জন্য আনফিট বলে প্রমাণিত হবে। সে যাই হোক, শামুকে যদি অসৎ পথে চলতে হয় তা লোনের জন্য কারো কাছে হাত জোড় করতে হবে না, বরং ওর হাতে বন্দুক তুলে দিয়ে ওকে ছিনতাই করতে বলো, ছিনতাই। কিন্তু এখন ওর পক্ষে সেটা করা সম্ভব নয়। পারবো, নিশ্চয়ই পারবো। আমি একজন বেকার যুবক সৎপথে লোন চাইতে গেলে হয়তো বর্তমান অফিসাররা তাকে চোখ রাখাতে পারবে, কিন্তু শামু মাস্তা যা দেবে তাই দিয়ে তাকে সেলাম করবে। সেলাম তাই যদি হয় তাহলে আগাম সেলামটা আমি তোমাকে জানিয়ে রাখলাম। কিসব আবল তাবল বলছে না। ঠিকই বলছি, নিজেকে পাল্টে পারবো মন্ত্রের জোর তোমার আছে কিনা সেটাই পরখ করে দেখছিলাম। তুমি আমি যেই হই না কেন, যদি কখনো আমাকে প্রয়োজন হয় খবর দিও। তোমার এই বন্ধু রাতরা তোমাকে সাহায্য করার জন্য সব সময় তৈরি থাকবে। বন্ধু এনি টাইম, এনি মোমেন্ট। বাই। বাইরের লোকের সাহায্য পেলেও ঘরের লোকের বিশ্বাসটা বোধ আমি কোনোদিন ফিরে পাবো না। ঘরের লোকে ভুল বুঝলে তাকে তো সারা জীবনই পড়ে হয়ে থাকতে হয়। কিন্তু প্রতি মুহূর্তে যে রূপ বদলায় তাকে চেনার শক্তি যে আমার নেই। রূপ বদলে মজার খেলাতে তো মেয়েদের মাধুর্য, সেই খেলা চাল বুঝে যদি দান ফেলতে নাই পারো, তবে ভালোবাসার কাঁচা গুটিটা কখনো যে পাকবেই না। ভালোবাসা আমার কাছে ভালোবাসাটা কোনো খেলা নয় প্রতিমা, শ্যামল, কোনো খেলা নয়। তাই তো তোমার ছবিটা প্রতিষ্ঠা করার জন্য আমি সামর পরিচয়টাকে বলে দিতে পেরেছি। সেই শক্তিটা যোগাবার জন্য আমি তোমাকে আঘাতের পর আঘাত করেছি। সাকার সুদূর পরে কখনো সত্যিকারের স্ত্রী রূপে তোমার কাছে ধরা দিইনি। আজ আজ আমার অন্তঃস্থল থেকে এক আকুল কান্না শুনতে পাচ্ছি। তাই তো প্রতিমার দেহ মনটা আজ ভালোবাসার নৈবেদ্য করে শ্যামলের পায়ে অর্পণ করছে। না প্রতিমা না, চলো প্রতিমা চলো। আজ আমরা অনেক 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 দূরে চলে যাই, যেখানে মানুষের রক্ত নেই, যেখানে উদ্যম নাচ নেই, যেখানে পবিত্র ভালোবাসা আজ মমতার আঁচল পেতে বসে আছে। তাহলে তুমি আমার কানে কানে সেই নান্দি মুখের মন্ত্র শোনাও, যে মন্ত্রের মহিমায় আমাদের জীবনে নেমে আসুক বহু বহু প্রতীক্ষিত সেই ফুলসজ্জার রাত। ও গো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এই রাতের সাথী হয়ে, ও এই রাতের সাথী হয়ে। ও গো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে,
এই রাতের সাক্ষী হয়ে হো এই রাতের সাক্ষী হয়ে এই মধু জানে আগে তো আসে এই মধু জানে আগে তো আসে মধু করে থাকে না ছুছু না ছুঁয়ে ওগো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে এই রাতের সাক্ষী হয়ে হো এই রাতের সাক্ষী হয়ে তারাই ভরা রাতেরি আকাশ লাগে যেন ঝিকিমিকি শামিয়ানা তারায় ভরা রাতেরি আকাশ লাগে যেন ঝিকিমিকি শামিয়ানা পথের ধুলোয় পায়ে রক্ত ঝরিয়ে কথা প্রেম কেন নতুন করে হলো গো চেনা যা ছিল চাওয়া এ মনে আমার যা ছিল চাওয়া এ মনে আমার সব পেলাম আমি, সব হারিয়ে ওগো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে এই রাতের সাথী হয়ে এই রাতের সাথী হয়ে এই রাতের সাথী হয়ে পরব্রহ্মমহিমা এই স্যার আপনি হঠাৎ আমার বাড়িতে ঘুরতে ঘুরতে চলে এলাম। তুই তো অনেক দিন হলো আমাদের বাড়িতে যাসনি, তাই ভাবলাম যাই একবার শামুর বাড়ি থেকে ঘুরে আসি, কারণ আমি যে তোদের বড় ভালোবাসি রে থাক, ভাই। আমাদের ব্যাপারে না কোনো ভালোবাসার দরকার নেই। এভাবে কেন কথা বলছিস ভাই? আমি তোর দাদার মতো। তাহলে বলে ফেলুন কি মতলব আপনি আমাদের বাড়িতে এসেছেন? এভাবে কেন কথা বলছো বৌমা? তোমাদের মাথার উপর গার্জেন নেই বলে বলতে এলাম। এই প্রথম বাচ্চাটা নষ্ট করা কি ঠিক হয়েছে? বাড়ি বসে কি সব আবল তাবল বলছেন আপনি? তারা ব্রহ্মময়ী মা, বর্তমান আমি মা তারার ভক্ত, ঠাকুরকে ফুল জল না দিয়ে আমি জলগ্রহণ করি না। আমি কিনা আবুল তাবুল বলছি? হ্যাঁ হ্যাঁ আজে বাজে বলছেন আপনি। আচ্ছা তাহলে আমি বলি, তুই বা কেমন ছেলে শামু? বুদ্ধিমান হয়ে বৌমাকে নার্সিংহোমে যেতে দিলিস কেন? নার্সিং হোম? জানিস উল্টো পাল্টা একটা কিছু হয়ে গেলে বৌমা কোনোদিন সন্তানের মা হতে পারবে না। হাসালেন স্যার হাসালেন, প্রতিবার মা হওয়ার কোনো প্রশ্ন নেই স্যার, কারণ আজও পর্যন্ত ওর সাথে আমার কোনো দৈহিক সম্পর্ক হয়নি স্যার। তার মানে নার্সিংহোমের মালিক কি আমাকে মিথ্যে কথা বললো? কিন্তু তাকে করে সম্ভব? উনি তো খাতা এনে দেখিয়েছেন, তাতে প্রতিমার হাতের সই আছে। আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। কি সব বলছেন আপনি? আচ্ছা তুই একবার বৌমাকে জিজ্ঞাসা করে দেখ তো। প্রতিমা? হ্যাঁ শ্যামল, ওটা আমার হাতে সই। আমার নাম ঠিকানা দিয়ে সেটা অসহায় মেয়েকে ওই ছোট লোকে নার্সিং হোমে আমি ভর্তি করেছিলাম। মিথ্যে কথা বলো না প্রতিমা, মিথ্যে কথা বলো না। আমার নার্সিংহোমে কোনো জাল জচ্চরি চলে না। Shut up, you liar! আপনি তো জানেন আমার নাম ঠিকানা দিয়ে কে সেদিকে আপনার নার্সিং হোমে ভর্তি হয়েছিল। উনি জানেন বলেই তো তোমার দেবাংটিটা আমাকে দিয়েছেন, যেটা দিয়ে তুমি তোমার পেটের পাব সরানোর মজুরি দিয়েছিলে। দেখি আংটিটা। এই তো সে আংটি যেটা বিয়ের প্রথম রাতে আমি প্রতিমাকে দিয়েছিলাম। শ্যামল, ওটা আমার আংটি। আমার কাছে নগদ টাকা ছিল না, তাই আংটিটা বন্ধক রেখেছিলাম। না সে অসহায় মেয়েটিকে চরম অসম্মানের হাত থেকে আমি যে কিছুতেই বাঁচাতে পারতাম না শ্যামল, আমি কিছুতেই বাঁচাতে পারতাম না। কে সেই মেয়ে? বলো বলো কে সেই মেয়ে যার জন্য তুমি নিজের হাতে সই এমনকি আংটিটা তুমি বন্ধ রেখেছিলে? না শ্যামল, না, তার নাম তুমি জানতে চেও না, কারণ গরিব মেয়েটা কলঙ্কের কথা আমি যে কিছুতেই প্রকাশ করতে
করতে পারবো না শ্যামল, আমি কিছুতেই প্রকাশ করতে পারবো না। আসলে প্রকাশ করবার মতো মুখ নেই। ছি 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 ছি, ছি। 2 মাস যার বিয়ে হয়েছে সে কিনা 3 মাসের গর্ভবতী। 3 মাস নয় স্যার, 3 মাস নয়, 6 মাসের। যেই ডাক্তার ডেলিভারি করেছিল সেই তো বলেছে। মুখ সামনে কথা বলবে ছোট লোক। চুপ! একেবারে চুপ। তোমার সমস্ত নষ্ট আমি ধরা পড়ে গেছি। একটা পাপ পেটে নিয়ে তুমি সামুর বউ হয়ে এসেছো। তার মতো ছেলেটার সঙ্গে কি শয়তানি খেলা খেলেছো মা? এই শ্যামল, তুমি কি কিচ্ছু বলবে না? দুটো জানোয়ার বাড়ি বয়ে এসে তোমার বইয়ের উপর মানসিক অত্যাচার করছে, সামাজিক অপবাদ দিচ্ছে, তুমি কি কিচ্ছু বলবে না? কি বলবো? বলো বলো তোমায় কি বলবো? তুমি নিজের হাতে সই, এমনকি আংটিটা আমার পায়ের তলা থেকে সব বিশ্বাসের মাটিটুকু ছিনিয়ে নিয়েছে। না, না, তুমি বিশ্বাস করো, আমি তোমার সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করিনি। আমরা দুজনে গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছি। ভুল করে যদি সেই ভুলের ফাঁদে পা দাও, তাহলে ভালোবাসার বিশ্বাসের গলায় ফাঁসি পড়বে না। কতগুলো দানবের ষড়যন্ত্রের কাছে তোমার বাকি জীবনটাকে যে বলি দিতে হবে। তা যদি না চাও তাহলে বলো, বলো কে সেই মেয়ে, কি তার নাম, কি তার পরিচয়? চুপ করে দাঁড়িয়ে থেকে প্রতিভা, আজ তোমায় বলতে হবে প্রতিভা, বলো বলো বলো। তোর নাম কুসুম, ওই সাধু বাড়ির কাজে লোক। মিথ্যা কথা, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এই আজব কথাটা তুমি কোথায় পেলে বৌমা? আরে কুসুম তো আমাদের বাড়িতে ওয়াক করে, সে আবার নার্সিং হোমে গেল কবে? কবে গেছিল সেটা কুসুমকে জিজ্ঞাসা করুন না। কুসুম তুই বল মা, তুই বল। বলবো আর কি, এতদিন এদের সঙ্গে ভালো মানুষের মতো মিশেছি, দাদা বৌদি বলে ডেকেছি, আর সেই সুযোগ নিমিত্তে কলঙ্ক দিয়ে ও আমার জীবনটাকে নষ্ট করে দিতে চাইছে। এই কুসুম, এ কথা বাইরের কেউ জানবে না। তুই সত্যিটা স্বীকার করে আমাকে গভীর ষড়যন্ত্রের হাত থেকে তুই উদ্ধার কর, তুই উদ্ধার কর। একদম চুপ করো। আমি গরিবের মেয়ে হলেও আমার একটা ধর্ম আছে, ইজ্জত আছে। ভদ্র ঘরের লেখাপড়া জানা মেয়ে হয়েও এইভাবে নিজের পাপ অন্যের ঘাড়ে চাপাতে তোমার লজ্জা করে না? আমি বুঝতে পেরেছি তুই ওদের হয়ে আমার বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিতে এসেছিস, কিন্তু এত সহজে তুই তো প্রতিমাকে শেষ করতে পারবি না। আজ আজ আমি তোর গলা টিপে খবরদার খবরদার বলছি, তুমি এর গায়ে হাত দেবে না। কুসুম তুই তোর কাজে জামা কাজে যা। আরে সত্যি কথাটা বলার জন্য আজ থেকে তোর বেতন আমি 2000 টাকা বাড়িয়ে দিলাম। আর সেই জন্য আমি আপনাকে আরো একটা সালাম করে গেলাম ম্যাডাম। সালাম। এই কুসুম, শুনে যা কুসুম। দাঁড়াও। কুসুম যে মিথ্যে কথা বলেনি তার প্রমাণ আমি পেয়েছি। ওগো আমি? বলো বলো কলঙ্কিনী, বলো কার পাপ গর্ভে নিয়ে তুমি আবার বাড়িতে এসেছিলে? কি হলো? চুপ করে দাঁড়িয়েছে কেন? উত্তর দাও, আজ তোমায় উত্তর দিতে হবে প্রতিভা। বলো বলো, জবাব দাও। জবাব নেই, জবাব নেই, জবাব নেই শ্যামল, জবাব নেই। দুর্যোধনা দুঃশাসনের দল প্রকাশ্য রাজসভায় পাঞ্চালী গাত্র থেকে শেষ লজ্জা বস্ত্রটুকু ছিনিয়ে নিচ্ছে। পঞ্চস্বামীর প্রতিনিধি হয়ে তুমি এই শকুনির পাশার চালটাকে মেনে নিও না। বিশ্বাস করো, প্রতিমার শরীরটা এক কুমারী মেয়ে অহংকারে আঁচল দিয়ে ঢাকা, তাকে তুমি বিবস্ত্র করো না, বিবস্ত্র করো না। ওগো, আমি তোমার পায়ে ধরে বলছি, তুমি আমায় বিশ্বাস করো, তুমি আমায় বিশ্বাস করো। খবরদার খবরদার বলছি, তুই ভেবে ছবি না, নইলে সাবু তার এই ভালোবাসাকে খুন করে সেই প্রাশ্চিত্য রক্তে স্নান করবে। চলে যাও, চলে যাও এখান থেকে তুমি। I say you get out. না না সাবু না, ওকে এত সহজে তুমি চলে যেতে দিও না। যে তোমার জীবনটাকে নষ্ট করেছে তার মাথা নেড়া করে ঘোল ঢেলে তবেই এ গা ছাড়া করে। এই শয়তানে সালিশি সভা ডেকে সকলের সামনে বিবস্ত্র করে তোর সারা শরীরে আমরা চমক চালাবো। এই পবিত্র শুভ কাজে এই প্রশাসনকে একটু হাত লাগাতে দিন। এই তাহলে এই পূর্ণ কাজটায় আমিও একটু হাত লাগাই। লাগাও লাগাও। আজ আমি তোকে মেরে ফেলবো। না না, প্লিজ প্লিজ আপনার ওকে ছেড়ে দিন, যাকে একদিনের জন্য ভালোবেসেছিলাম। আমার সেই ভুলের মাসুল হিসেবে আপনার ওকে ক্ষমা করে দিন, প্লিজ ক্ষমা করে দিন। ঠিক আছে, তুই যখন বলছিস আমরা ওকে ছেড়েই দিলাম। যা যা কালা মুখে যা।
এখানে আর মুখ না দেখিয়ে ওই পতিতা পল্লীতে গিয়ে লম্ফ জেলে দাঁড়া। যা, দূর হ, দূর হ, তুই এখান থেকে দূর হ। বেশ, আমি চলে যাচ্ছি, তবে মনে রেখো দুঃশাসনের রক্ত দিয়ে কিন্তু দ্রৌপদীর বেনি বাঁধা হয়েছিল। আজ আমি মাটিতে দাঁড়িয়ে শপথ করে যাচ্ছি, ওদের রক্ত দিয়ে আমি আমার শরীরের সমস্ত অপমানের দাগ ধুয়ে মুছে দেব। বুকে জিহাদ দিয়ে আমি সে নতুন যুদ্ধে নতুন ইস্তাহার লিখে গেলাম। শামু, মিথ্যাচার দিয়ে মিথ্যা কলঙ্ককে মেনে নিয়ে তুমি কি আমাকে কোনোদিনই গ্রহণ করবে না? এই সমাজ আমাকে পরিত্যাগ করবে, আমার পৌরুষে যে কলঙ্কের দাগ লেগে যাবে। বাহ, চমৎকার! এই না তুমি সাধুচরণের অন্যায় বিরুদ্ধে করছো ওটা প্রতিবাদ, এই না তুমি কুসংস্কারের বিরুদ্ধে যে হাতের হাতিয়ার, এই না তুমি শিক্ষার প্রকৃত সাধন। তোমার পৌরুষে কলঙ্কের কালি লাগবে বলে তুমি নিজেকেই গুটিয়ে নিচ্ছ। পারবে? বলো না পারবে? প্রতিমার এতদিনের ভালোবাসাকে ভুলে থাকতে তুমি না ওই পুরুষ বলি তো সংশয় প্রতিভা, কিন্তু এই সমাজে নিয়মকে অস্বীকার করার ক্ষমতা যে আমার নেই। বেশ বেশ, আর তোমার কাছে আমার কোনো প্রত্যাশা নেই। সব প্রত্যাশাকে তুমি মিটিয়ে দিয়েছো। সব 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 শিক্ষার প্রকৃত কঙ্কালটাকে আজ তুমি বার করে দেখিয়ে দিলে। কি লাভ আছে এই শিক্ষা? যে শিক্ষার উত্তরে একটা প্রকৃত সভ্যতার সৃষ্টি হয় না। কি মূল্য আছে এই শিক্ষা? শুনুন অযোধ্যা রামচন্দ্র, আপনারা অযোধ্যা থেকে হনুমান নিয়ে এসে সারা মণিপুরে ছড়িয়ে দিলেন। হনুমানের এক হাতে দিলেন মোবাইল, অন্য হাতে দিলেন ভোটার লিস্ট, অথচ শত শত দুঃখী সীতাকে রাস্তায় ফেলে বলাৎকার করা হচ্ছে। বাবার সামনে মেয়েকে, ছেলের সামনে মাকে, ভাইয়ের সামনে বোনকে। এতগুলো এতগুলো মেয়ের এখন কি হবে? কোথায় কোথায় আশ্রয় পাবে তারা? কি লেখা আছে তোমাদের এই সমাজের নিয়মে? সারা মণিপুর ত্রাণ শিবির খেটে সেই সব মেয়েরা যদি আজ ফিরে আসে, তাহলে বাবা ফিরিয়ে নেবে না তার মেয়েকে, নেবে। ছেলে ফিরিয়ে নেবে না তার মাকে, নেবে। ভাই ফিরিয়ে নেবে না তার বোনকে, নেবে। স্বামী ফিরিয়ে নেবে না তার স্ত্রীকে, নেবে নেবে নেবে। তাহলে কেন কেন আপনি মুখ ফিরিয়ে আছেন? কেন আপনি আমার দিকে তাকাতে পারছেন না? কেন আপনার পায়ের তলায় আমাকে একটু ঠাঁই দিতে পারছেন না? বলুন না, বলুন না কেন কেন কেন? তুমি এখান থেকে চলে যাও প্রতিমা, তুমি আমাকে ভুলে যাও। ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। তবে আপনাকে ভুলে যাওয়ার কথা বললেন না। আপনাকে ভুলে যাব কি মনে রাখবো সেটা তো আমার ব্যাপার। তবে আজ থেকে শুরু হলো আমার সাধু চরণের সঙ্গে নতুন পাশা খেলা। আর সেই খেলায় আমি জিতবই জিতবো। সেদিকে আমার শরীরের সমস্ত অপমানের দাগ ধুয়ে মুছে দিয়ে
সেদিন আপনি আমাকে গ্রহণ করতে পারবেন তো? নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। হে ভারত, তুমি কি আজ অহল্যার মতো পাষাণ হয়ে গেছো? তোমার দরজায় বারবার বিদ্রোহী বসন্ত এসে ফিরে গেছে, তবু তুমি কেন সেই রামচন্দ্রের অপেক্ষাতেই বসে আছো? ওই পাষাণের ছদ্মবেশ ভেঙে ফেলে একবার তুমি জাগো অহল্যা। ওই অন্ধকার থেকে তুমি আলোয় ফিরে এসো অহল্যা। কাকে আপনি অহল্যা অহল্যা বলে ফিরে আসতে বলছেন মেসোমশাই? আমি এই গ্রামের প্রতিটি ঘরে ঘরে গিয়ে আমি প্রতিমার খোঁজ করে এলাম, কিন্তু কেউ তার সন্ধান দিতে পারলো না। কি করে দেবে? রাম রাজ্য থেকে বেরিয়ে সীতা কি কখনো কোনো প্রজার ঘরে আশ্রয় নিতে পারে? তার ঠিকানা যে একমাত্র বাল্মীকির তপবন। এই যুগের মেয়েদের জন্য কোনো তপবনে আশ্রয় নেই মেসোমশাই। আচ্ছা, শুধু হিংসা আর লোভের আগুন, তাই তো প্রতিটি সংসার আচ্ছা চতক্রিয় হয়ে জ্বলছে। চলবেই তো। রাজনীতি আর কালোবাজারির কারবারটা যে রাবণের ছদ্মবেশ। তাই তো আমাদের ঘর থেকে ওই শান্তির সীতাকে ওরা ছিনিয়ে নিয়ে গেছে। না মেসোমশাই, প্রতিমা কোনো রাজনীতির বলি হয়নি। সামু নিচে তাকে অসত্য বলে ঘর থেকে বার করে দিয়েছে। তাহলে এর পেছনে নিশ্চয়ই ওই সাধু চরণের ষড়যন্ত্র রয়েছে। কারণ ওরা শ্যামলকে চায় না, চায় সামুকে। যে সামু শুধু একটা ভয়ঙ্করের পূজারী। তাই তো প্রতিমাকে সরিয়ে দিয়ে ওই সামুর জীবন থেকে শ্যামলের বিষটাকে ওরা উপড়ে ফেলে দিয়েছে। কিন্তু শ্যামল কি করে এত বড় ভুল করলো? ও তো শিক্ষিত ছেলে। কোথায় গেল ওর শিক্ষা? কোথায় গেল ওর আদর্শ? কোথায় গেল ওর রক্ত থেকে পাওয়া বংশমর্যাদার উত্তরাধিকার? এদেশের রক্তে শুধু ভুলের পোকাগুলো কিলবিল করছে। তাই তো ভাইয়ের বুকে ভাইয়ের ছুরি নিয়ে আজ এই দেশটা ভাগ হয়ে যাচ্ছে মেসোমশাই। তাই তো মন্দির না মসজিদ, সেই প্রশ্নের মীমাংসার জন্য আজও দীননাথের রক্তে দিল মোহাম্মদের কামিজ ভিজে যায়। ভগবানের রক্ত দেখে আল্লাহর চোখে আসে জল। প্রতিমার কথা ভেবে আমারও চোখে জল আসছে মেসোমশাই। নীলাদ্রি, মেয়েটা কোথায় আছে, কি খাচ্ছে, কেমন করে রাত কাটাচ্ছে তা ভগবান জানে। তবুও তুমি একবার খোঁজ নিয়ে দেখো নীলাদ্রি, মেয়েটা আবার কোথায় আছে? কোথায় যাব মেসোমশাই? আমি জনে জিজ্ঞাসা করেছি, কিন্তু সবাই মুচকে এসে প্রতিমার চরিত্র নিয়ে প্রশ্ন করছে। প্রশ্ন ওই লোকের কথায় ভেঙে পড়লে চলবে না নীলাদ্রি। সত্যের পথ ধরে আমাদের এগিয়ে। কিন্তু প্রতিমার চরিত্রে কোনো কালিমা নেই মেসোমশাই। সূর্যের আলোর সঙ্গে আমাদের প্রতিমার কোনো তফাৎ নেই। তাই তো বোধন আর বিসর্জন ওর জীবনে যে আজ দুটো সমান হয়ে গেছে। ওরে আগুন লেগেছে, আগুন! জ্বলবে। নীলাদ্রি, বাইরে এত গন্ডগোল কিসে? মনে হচ্ছে আমাদের স্কুলে একটা কিছু একটা হয়েছে। আপনি দাঁড়ান মেসোমশাই, আমি চট করে দেখে আসছি ব্যাপারটা কি। হ্যাঁ, যাও। দাদা সাবুতার দল বলিয়ে আমাদের স্কুলে আগুন দিয়েছে। আমি ঠিকই বলছি দাদা, ওরা বোমা ফাটিয়ে ভয় দেখিয়ে মানুষজনকে ঘরের মধ্যে আটকে রেখেছে। ওখানে তুমি একা গেলে প্রাণ নিয়ে ফিরে আসতে পারবে না। আমি যাবো।
দেখি দেখি সামুর হাতে কত ক্ষমতা, আমাকে আটকা। খবরদার, এখান থেকে কেউ এক পাও যেতে পারবে না। কেন পারবো না? বলি কেন পারবো না? ওদিকে স্কুলে আগুন জ্বলছে আর আপনি প্রশাসনের লোক হয়ে তোমাদের জীবনের নিরাপত্তার সাথে সাথে কাউকে তো ঘরের বাইরে যেতে দিতে পারি না। অর্থাৎ ওরা যাতে সহজে স্কুলটাকে পুড়িয়ে ছাই করে দিতে পারে, আর সেই জন্য আপনি আমাদের জোর করে আটকে রাখতে চাইছেন। তোমরা বলতে পারো, লোকের ভালো করলে যদি গালাগাল শুনতে তাহলে কাজ করে নাই মুশকিল। ওই হেমাদ্রি, শামুকে গিয়ে বলো আমি এখানে দরজা আগলে দাঁড়িয়ে। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। তাহলে এই মন্ত্রী তুই ওই এসবের মধ্যে সব জানিস। সব জানি, কেন জানবো না? তোমরা আমাকে যত বাধা দাও না কেন, আমি ওখানে মদের কারখানা করবই। তোমার মতো আমি প্রাইভেট স্কুলের মাস্টারি করব না, আমি করব ম্যানেজারি। ইয়েস, মদের কারখানার ম্যানেজার। আন্ডারস্ট্যান্ড? I think you better understand. বাবা বাবা মাস্টার, তোমার ভাই হলো কি হবে? ছেলেটার হেডে ব্রেন আছে, তা চট করে এক কাপ চা খাও দেখি। বাহ বাহ, চমৎকার চমৎকার চমৎকার। শিক্ষার মন্দিরে আগুন জ্বলছে আর তার কোনো প্রতিকার না করি আপনি এখানে খুশ মেজাজে চাও খেতে চাইছেন। আচ্ছা, আপনি কি মানুষ না অন্য কিছু? তা জানি না, তবে আমি জানি আমি পুলিশ। ঘুষখোর। তাহলে আপনাদের মতো পুলিশের নিশ্চয়ই সন্তান মারা গেলে তার চিতার আগুনে চায়ের জল গরম করতে পারে। সেটা একজন পুলিশ কর্তাকে এত বড় কথা বলতে দে, বলতে দিন স্যার, বলতে দিন। কথা তোর শীতের বাতাস নয় যে গায়ে লেগে ঠান্ডা লেগে যাবে। একই সামল তুমি। আমি শ্যামল নয়, শামু। শামু মস্তান, যারে দুনিয়ার কেউ নেই, সে শুধু আগুন হয়ে জ্বলতে জানে, ধ্বংসের আগুন। সব আগুনের শেষ কথা হলো ছাই। একটা দেশলাইয়ের কাঠিতে ঘর চলে, আবার সেই কাঠিটাও জ্বলতে জ্বলতে শেষ পর্যন্ত ছাই হয়ে যায়। ছাই হওয়ার আগে আমি ওরকে রাতের ঘুম কেড়ে নেবো, ওই পূর্ণিমার চাঁদকে ঢেকে দেবো রাহুগ্রস্ত গ্রহণের অপূর্ণ আশার অন্ধকারে। কেন কেন সামু, কেন তুমি নিজেই ধ্বংসের দেবতা হয়ে উঠছো? বলো কেন? প্রতিবার বিশ্বাসঘাতকতা আমার এই জীবনটাকে তিল তিল করে শেষ করে দিয়েছে। না না না, প্রতিমা কখনো বিশ্বাসঘাত করতে পারে না, বরং তুমি কতগুলো শয়তানের চক্রান্তে পড়ে তোমার নিজের বিশ্বাসের মন্ত্রটাই তুমি ভুলে গেছো। কার কাছে বিশ্বাসের মন্ত্র নেব বলতে পারে? কার কাছে? আমি তো দুহাত ভরে জীবন দেবতার পায়ে অঞ্জলি দিতে চেয়েছিলাম, কিন্তু আপনারা সেই ফুলের বদলে আমার কালসাপ হয়েছেন। কালসাপ। সামু ঠিক কথাই বলেছেন। ছি ছি ছি, আপনারা কি করে একটা গর্ভবতী মেয়েকে পুনরায় ওর হাতে তুলে দিলেন? ছি ছি ছি। শামু, আমি তোমার কাজ করে দিয়েছি, এবার আমার পাওনাটার কথা একটু ভাবো। আমার পাওনাটা আমি আসছি। চল পুলিশ বাবু চল, নিশ্চয় এতক্ষণ স্কুলটা পড়ে ছাই হয়ে গেছে। পুলিশ চলে গেলে গুলো আমি কিন্তু আমরা পাওনা না নিয়ে এখান থেকে যাবো না। পাওনা? কি তোমার পাওনা? যৌতুক? কৌতুক কৌতুক করে করে লাভ নেই। আমার জীবনে যে সর্বনাশ করেছেন তার ক্ষতিপূরণের পাওনা। আমাদেরও অনেক ক্ষতি হয়ে গেছে। একটা মিথ্যের ছদ্মবেশকে আমরা সত্যের ছবি বলে ভেবেছিলাম, তাই নাকি? নিশ্চয়ই। কিন্তু এখন বুঝতে পারছি যে কয়লাকে 1000 বার ধুলেও তার গা থেকে কখনো ময়লা যায় না। এই কয়লা কখনো ফর্সা হওয়ার জন্য আপনাদের কাছে বায়না ধরেনি, কিন্তু আপনারা তার জীবন স্বপ্নটাকে ব্যভিচারের কলঙ্কের কালিতে কালো করেছেন। একটা নর্দমা নোংরা মেয়েকে আমার বাড়িতে দাঁড়িয়ে প্রতিমার চরিত্র নিয়ে আর একটা কথা বললে আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। বেড়ে যাও ছোট লোক। এই শালা ভদ্রলোক, সামনে আবার একটা বাজে কথা বলে পুরো শালা দুনিয়া থেকে সরিয়ে দেবো। খবরদার শামু, মাস্টার মশাইকে গুলি করলে তোমার মাথার খড়িটা আমি উড়িয়ে দেবো। কি কাকুলি, তুমি এখানে দেখতে এলাম? আরে তুমি মানুষটা বিষয়। তোর কথায় আমি একমত কাকলি। শুধু শামু কেন, আমার নিজের কথা ভাবলে নিজেকেও যে পিশাচ বলে মনে হয়। তুমি ঠিক বলেছো দাদা,
পিশাচ না হলে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে এইভাবে পুড়িয়ে ফেলতে পারতে না। তারাও ব্রহ্মময়ী মা। পিশাচ না হলে সমর মতো একজন সমাজ বিরোধী এই মাস্টার মশাইকে গুলি করে মারবার জন্য পিস্তল তুলতো না। তাই তোমরা মানুষ না আর পিশাচও না, এই জানোয়ার সমাজে তোমাদের চুরি মেরা। তোর কথা কিছুটা হলেও সত্যি, কারণ নেই নীতি ধর্ম ধর্ম কিছুই আমি বুঝি না। আমি শুধু চাই টাকার সম্পদ। আমার সম্পদ আর টাকা নিয়ে তুমি থাকো দাদা, আমাকে শুধু তুমি মুক্তি দাও। দেবো, মুক্তি তোকে দেবো, তবে একটা শর্তেই। বলো কি তোমার শর্ত? এই শামুকে তোকে বিয়ে করতে হবে। হ্যাঁ। বাবা বাবা হয়ে গেছে প্রতিভা, বাবা হয়ে গেছে। ব্যর্থ ভালোবাসা বিশেষ জ্বালায় আমি চাচা আগুনের শিকা হয়ে জ্বলছি, আগুনের শিকা। কিন্তু সেই আগুন যে খোঁচা দেবে তার জীবন স্বপ্নটাকে আমি শেষ করে দেবো, আর সেটা হবে সাবুর প্রতিহিংসার শ্রেষ্ঠ পুরস্কার। সাধুচরণ, আপনার কর্মকাণ্ডে সন্তুষ্ট হই আমি আপনাকে করছি তিরস্কার। টুপি টুপি, এক নতুন টুপির খেলা শুরু হয়েছে, যার নাম ধিক্কার ধিক্কার ধিক্কার। ধিক্কার ধিক্কার ধিক্কার। প্রতিমা সেদিন নিজেই নিজেকে ধিক্কার দিয়েছিল, আর সেটাকে আমরা সায় দিয়েছি। এই সামুর জন্য মেয়ে মানুষ হয়ে প্রতিমা আমাদের বিরুদ্ধে দাঁড়াতে সাহস পেয়েছিল, তাই আমাদের ক্ষমতাটা ওকে দেখিয়ে দিয়েছি। তাতে যদি ওর শিক্ষা না হয় তাহলে ওর শেষ ঠিকানা হবে ওই জ্বলন্ত চিতা। কিন্তু শামু যদি জানতে পারে যে আপনারা ওর কাঁধে চেপে নিজেদের কাজ উদ্ধার করেছেন, তাহলে শামু যে আপনাদের জ্বলন্ত চিতায় জীবন পড়াবে, তখন আপনি কি করবেন পুলিশ বাবু? আমরা কি বলতে চাও তুমি? আপনি কেমন করে তার মাহুতকে পায়ের তলায় পিষে মারে সেটা কি কোনোদিন দেখেছেন? কি সর্বনাশ! আমি তো প্রথম থেকে ওই ভয়টা পাচ্ছিলাম, তাই তো সাধুবাবুকে বলেছিলাম সরলকে আমার পাহারায় ফিট করে রাখতে। কিন্তু বেটা যে কোথায় যায়? সরল সরল, ও বেটা সরল! বলে কি হলো কি? সরল সরল বলে চিৎকার করছেন কেন? বলি বেটা এত দূরে দূরে থাকিস কেন? আমার কাছে কাছে থাক, আমার বডিটাকে একটু কাট কর। আপনি কি গো পুলিশ বাবু, আপনি পুলিশ হয়ে নিজের বডিটাকে গার্ড করতে পারছেন না, তাহলে অন্যের বডিটাকে আপনি গার্ড করবেন কি করে? না মানে আমার জন্য কেমন ভয় ভয় করছে। আরে দূর মশাই, একজন বয়স্ক মানুষ হয়ে প্রতিমার মতো একটা মেয়েকে ভয় পাচ্ছেন কেন? ওরে প্রতিমা নয় রে, প্রতিমা নয়, ভয় ওই শামুকে। ও বেটা যদি আমাদের বৈঠকি চালটা ধরে ফেলে তাহলে সবার আগে আমার গলায় কোপ বসিয়ে দেবে। দূর মশাই, আরে শামু আপনাদের ভেতরে খবর জানবে কি করে? আমি যদি সেই সত্যিটা জানিয়ে দিই? সেই সত্যিটা তুমি কোনোদিনই জানাতে পারবে না। কেন? তাহলে পুলিশ বাবুর সঙ্গে তোমার দাদাকেও বিপদে পড়তে হবে। ঠিক বলেছো বাবা, ঠিক বলেছো। কাকলি নিজের বোন হয়ে তার দাদার সর্বনাশ কিছুতেই চাইবে না। আপনি যতখানি গ্যারান্টি দিতে পারছেন, আমি কিন্তু নিজেকে ঠিক ততখানি গ্যারান্টি দিতে পারছি না। তার মানে? মানেটা বুঝতে হলে আপনাকে একবার রামায়ণ পড়তে হবে। সত্য ধর্মের জন্য বিভীষণ কেমন করে তার নিজের দাদা রাবণের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, সেই অঙ্কটাকে আমাকে লিখতে হবে। কি জানি বাবা, তোমাদের ওইসব কথা শুনে ভয়ে আমার গা হাত পা কাঁপতে শুরু করেছে। মনে হচ্ছে ভূত এসে আমার গলা টিপে ধরেছে। এ বাবা রে। পুলিশ বাবু, ভয় হচ্ছে মনের ভূত। পাপের অন্ধকারে যা জন্ম, মনুষ্যত্বের অপমৃত্যু হলে সে তখন ভয়ের ভূত হয়ে মানুষের ঘাড়ে চাপে। আর সত্যের মন্ত্র ছাড়া সেই ভূতকে কেউ কখনো তাড়াতে পারে না। ঠিক বলেছো কাকুলি, তাই তো মাঝে মাঝে আমাকে দেখে ওনারা ভয় পাচ্ছেন। বুঝে আমার দাদাকে ভয় দেখি তুমি 2 লাখ টাকা ঘুষ আদায় করতে চাইছো? ঘুষ? আরে না 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 না, উনি শুধু শুধু আমাকে ঘুষ দিতে যাবেন কেন? তাছাড়া আমার কোনো ক্ষমতা নেই তোমার দাদার কোনো ক্ষতি করার। সরল, তোমার ভেতরে একটা সরলতা আছে বলে আমি তোমাকে ভালোবেসেছিলাম। কাকুলি, ভেবেছিলাম রক্তের বন্ধনে আটকে থেকে যে কাজটা আমি এতদিন করতে পারিনি, সেটা তুমি খুব সহজেই করতে পারবে। কাকুলি, একটা পাপের প্রাসাদকে পুড়িয়ে দিয়ে বন্দিনী রাজকন্যাকে তুমি উদ্ধার করবে। কিন্তু আজ যদি তুমি আমাকে পেছনের দরজা দিয়ে বেঁধে দাও, তাহলে কাকুরে তোমার জীবনে কোনোদিন আসবে না সরল, কোনোদিন না। কাকলি নেবে নেই যাই বলে ওটা কেন বাবা? তুমি বাবা সত্য নেবেছি খোঁচাখুচি করতে যেও না, তাহলে কেঁচো ফুটতে গিয়ে সাপ বেরিয়ে পড়লে তুমি বিপদে পড়বে। না পুলিশ বাবু, আমি বিপদে পড়বো না। কাকুলি যখন আমাকে সাহস দিয়েছে তখন আমি আর কাউকে ভয় পাই না। এবার আমার সত্যিকারের পরিচয়টা প্রকাশ করতেই হবে। ওই কাকুলির জন্য এই পৃথিবীর সমস্ত কিছুর সঙ্গে আমি লড়াই করতে পারবো। লড়াই? তাহলে যাও বাবা, যাও আমার সঙ্গে লড়াই করো। স্টেবিনেটটা যোগানোর জন্য 1 বোতল বিলেতি মদ পাঠিয়ে দাও। আরে শুধু মদ কেন, মদের চাট হিসেবে একটা সুন্দরী মেয়ে ছেলেও পাঠিয়ে দিচ্ছি। এই শোনো, হ্যাঁ বলুন।
বেশ নরম নরম তুলতুলে মেয়ে হবে। আরে ঘাবড়াচ্ছেন কেন পুলিশ বাবু, ঘাবড়াচ্ছেন কেন? নিশ্চয়ই হবে। তাই নাকি? আমি অনেক দূর দেশ থেকে আনিয়েছি। তাই নাকি? হ্যাঁ, মদের সঙ্গে চাট হিসেবে নরম তুলতুলে মেয়ে ছেলে হলে আপনার মনটা একদম চাঙ্গা হয়ে উঠবে। তখন মানুষ ভূত গন্ধর্ব আপনি কাউকেই ভয় পাবেন না। ভয় মদের সঙ্গে মেয়ে ছেলে ছেলে ব্যাপারটা জমবে ভালো, কিন্তু ওই সারা সরব নার্সিংহোমে কোথায় কিসের ছবি তুলে রেখেছে কে জানে। না ভয় পেলে চলবে না, সাহস চাই সাহস। তোমার নাম কি সুন্দরী? তুমি নাচতে পারো, তুমি গাইতে পারো, তাহলে এখানে গান শোনাও তো কি, যে গান শুনলে আমার দেহে মনে শিহরণ জাগে, শরীর উৎফুল্লিত হয়। নাও গাও। তার আগে মদ থেকে নিজেকে একটু মানসিকভাবে তৈরি করে না। বস বস, আমি খাই দিই না। দাও। মালটা তো বেশ কড়া। হবে না কেন, নামি কোম্পানি দামি মাল যে। আর একটু দি, পাটা টিপো। পাটিপো। নেশাটা আস্তে আস্তে জমতে শুরু করেছে। আস্তে আস্তে জমতে শুরু করেছে। তার মানে নিচে গিয়ে আমার দেহে মনে কামনার হিল্লোল তুলে দাও। তাহলে গাই গা ছম কি হয় কি হয়, থম থমে রাত যতই বাড়ে। গা ছম কি হয় কি হয়, থম থমে রাত যতই বাড়ে। খুব সাবধানে বইরা বেবি, না ঢাকা কোন ছবল মারে। পাইরা 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 বেবি, পাইরা 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 বেবি। সরল কথা কেন? সরে তো বেশি ধকলি সহ্য হয় না, তাই তার মধ্যে একটা খাওয়া দিতে না। ও তোমার নার্সিংহোমে বেডে শুয়ে চোখে শস্যে ফুল দেখছি। এখন এখন পুরো বডির দায়িত্ব না আমি একাই নিয়েছি। তার মানে কে তুমি? প্রতিমা রে প্রতিমা, যে নিজে ডেথ সার্টিফিকেট নিজে হাতে তোর খাতায় সই করেছিল না। আল্লাহ বিশ্বাস করো প্রতিমা, বিশ্বাস করো আমার কোনো দোষ নেই। ওই সাধুবাবু ভয় দেখে তোমাকে দিয়ে আমার সব কাজ করিয়েছে। যে ভয় পাই তাকে তো আগে মরতে হয় রে। শেষবার মতো মাল খা। খা বলছি, নাহলে সালা গুলি খাবো। আরে বল রে সালা, কোনটা আগে খাবি, মাল না গুলি? মাল খাবো, মাল খাবো। খা খা খা। এই তো আমার লক্ষ্মী সোনা ছেলে। ঠিক বলেছো মা, ঠিক বলেছো। আমি তোমার ছেলে আর তুমি আমার মা। তোর মতন জানোয়ার কখনো একটা মায়ের গর্ভে জন্মাতে পারে না। মিথ্যে মাতৃত্ব কলঙ্ক দিয়ে প্রতিমার মাতৃত্বকে খুন করেছিস। এক মায়ের ছবিকে মরুর ফাঁসি করে এক গৃহবধূ সিঁদুর কেড়ে নিয়ে তাকে তার মাতৃত্ব অধিকার ছিনিয়ে নিয়েছিস। এই বর্ষাটা থেকে আমি কুত্তার মতো মারবো না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ইতি জটিলেশ্বর বাপ। কি সুন্দর হয়েছে। এইবার এটা সুন্দর করে ভাঁজ করে তোর বুকের মধ্যে রাখবো না, রাখবো না। এইবার তোকে আমি জানোয়ারের মতন মারবো। মেরে বন্দুকটা তোর হাতে ধরিয়ে দেবো। লোকে ভাববে তুই আত্মহত্যা করেছিস। পুলিশ তো আমার বিরুদ্ধে কোনো প্রমাণই পাবে না। বলো কি হলো কি হলো কি হলো কি হলো? মালটা ফুটে গেল। এটা কি করে, এটা কি করে, এটা কি করে?
আমি চিরদুর্গম দুর্বিনীত নিঃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয় অভিশাপ শক্তির আমি দুর্বার, আমি ভেঙে করি সব চোরমার, আমি অনেক উচ্ছৃঙ্খল, আমি তলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তুলে করি ভরা ডুবি, আমি টর্নেডো, আমি ভীম ভাসমান আইন, আমি দুর্যোগে আমি এলোকেশি ঝড় অকাল বৈশাখী, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, শত বিশ্ববিধাত্রী বিধাত্রী বিধাত্রী। বড় মজার দেশে জন্মগ্রহণ করেছিলাম। এদেশে উপরে গণতন্ত্র আর ভেতরে কন্যাতন্ত্র। তাই তো গণতন্ত্রের গরুটাকে গন্ডতন্ত্রের গুতোয় আমাদের লগলের সঙ্গে ফিট করতেই হবে। পুতুর গুরু হচ্ছে শামু, যে শামু কলের পুতুল হয়ে আমার খোঁচায় বন্দি। তারা ব্রহ্মময়ী মা, যতই তুমি তারা ব্রহ্মময়ী মাকে ডাকো, ওই শামুকে কবজা করার বুদ্ধিটা দিয়েছে কিন্তু এই ভবানী। হ্যাঁ তা ঠিক। আর কুসুম ছিল বলে সে কাজটা এত সহজ হয়েছে। তাই তো বলছি এবার একটা শুভ দিন দেখে আমাদের এই মাদ্রির সঙ্গে কুসুমের বিয়েটা দিয়ে দাও। তোমাকে দেখছি পাগলা কুকুরে কামড়েছে। কেন? বোঝো না কেন? কুসুমকে বিয়ে দিয়ে দিলে সে কি বলির ঝে থাকবে? না থাকে না থাকুক, তবু বেচারি আমাদের কত বড় উপকার করলো বলো তো। উপকার করবার জন্যই তো ওদের জন্ম। আবার উপকার না করে প্রতিবাদ করলে মৃত্যু। গরিবরা গরিবদের পেছনে কাঠি দেয় বলেই তো আমরা দুধের বাটিতে চমকে দিতে পারি। কিন্তু কুসুমকে হিমাদ্রি কোনোদিন ছাড়তে পারবে না দাদা, কারণ ওরা দুজন দুজনকে ভালোবাসে। বাসুক যত খুশি ভালোবাসুক। ভালোবাসার স্কুলে পড়তে পড়তে কোনোদিন যেন বিয়ের কথা না উচ্চারণ না করে। কিন্তু কুসুম যদি কোনোদিন শামুর কাছে সব কথা ফাঁস করে দেয়। পারবে না। অনেক আগে কুসুমকে আমি চিলে কোঠার ঘরে রেখে তালা বন্ধ করে দিয়েছি। কতদিন তুমি ওকে তালা বন্ধ করে রাখবে দাদা? একদিন ঠিক ও বস্তিতে ফিরে যাবে, তখন ওর মুখটা কি করে বন্ধ করবে তুমি? সে ব্যবস্থাও করে ফেলেছি। কাল অথবা পরশু মায়ের নামে স্মরণ করে ওর লাশটাকে আমি নদীর জলে ভাসিয়ে দেব। না, এ তুমি কি বলছো? দাদা ঠিক বলছে বৌদি, কাল সকালে কাকে খুন করবার জন্য দাদা শামুকে 5,000 টাকা দিল। কিন্তু আমি বেঁচে থাকতে কুসুমকে তুমি কোনোদিনই মারতে পারবে না। তাহলে তোমার আর বেঁচে থাকার কি দরকার ভবানী? কি বলছো তুমি? আমি না হয় তোমার জন্য শামুকে আরো 10,000 টাকা দেব। ও দাদা, খরচটা একটু বেশি হয়ে যাচ্ছে না? তার চেয়ে ওই কাজটা যদি তুমি নিজের হাতে করতে পারো না, তাহলে তোমার ব্যাংকের অঙ্কটা আরো একটু বড় হতে পারে। পারে কাকলে পারে, লাভের গন্ধ পেলে ভেতরের ঘুমন্ত শয়তানটা জেগে ওঠে। পরমাত্মীর রক্ত দেখেও তার চোখের পাতা পড়ে না। তাই তোদের বলছে, ভুল করে সেই শয়তানটাকে জাগিয়ে তোলার চেষ্টা করিস না। জেগেছে, জেগেছে। তোমার ওই কথাতে আমার মনের ঘুম ভেঙে গেছে। আমি এতদিনে বুঝতে পেরেছি যে তোমার কাছে তোমার নিজের বউ ছেলে মেয়েরাও গরু ছাগলের চেয়ে বেশি কিছু তারা ব্রহ্মময়ী মা। বড় দেরি করে বুঝলি বৌদি, কষাই খানার বন্ধ করে অন্ধকারে জ্ঞানী ডালুটা আর কোনো কাজে আসবে না। তার চেয়ে চলো আমরা দুজনেই বাড়ি ছেড়ে চলে যাই। এই বাড়ির বাইরে গেলে না খেতে পেয়ে শুকিয়ে মরবি। এই বাড়ির ভেতরেও তো বেঁচে নেই দাদা। হাজার হাজার মানুষের অভিশাপের আগুনে আমাদের বিবেকটা প্রতি মুহূর্তে পুড়ে ছাই হয়ে গেছে। কাকলি, স্বামী স্ত্রী ছেলে মেয়ে সম্পর্কগুলো হিসাবের খাতা থেকে উঠে এসেছে ভালোবাসার পাতা। সেই মন্ত্র আমাকে শিখতেই হবে, শিখতেই হবে, শিখতেই হবে। কাকলি, তুই কিন্তু আমাদের সুখের সংসারে আগুন লাগাবার চেষ্টা করছিস। আমার ঘরে নেতাজি, গান্ধীজি, বিবেকানন্দের ছবি আছে। সেই ছবিতে প্রণাম না করি আমি যে জলগ্রহণ করি না। দাদা গো, একটা ছিটকে চোরও ঠাকুর প্রণাম করে কাজে বেরোয় দাদা। তার জন্য তোর পাপটা কখনো সাফ হয়ে যায় না।
আর সেই জন্য আমি আপনার কাছে একটা টাকাও নিতে পারবো না স্যার। কেন ভাই, আমি কি কোনো অপরাধ করলাম? না না না, এটা অপরাধের প্রশ্ন নয়। আমি কাকুলিকে ভালোবাসি, আর আপনি আমাকে তার উপযুক্ত বলে মনে করেছেন, এটাই যথেষ্ট। কোনো পণ নিয়ে আমি বিয়ে করতে পারবো না। আরে না না ভাইয়া, পণ দিচ্ছি না, টাকাটা দিচ্ছি তুমি আমার একটা কাজ করে দেবে বলে। না সরল, তুমি আমার দাদার কাজকর্মের ব্যাপারে যা সত্য বলে মনে করছো, ওপরওয়ালার কাছে কিন্তু সেই রিপোর্টটাই পাঠাবে। ওই ব্যাপারটাই আমার কাছে কেমন হেয়ালি বলে মনে হচ্ছে। কে যে আমার ওপরওয়ালা, আর কার কাছেই বা কি রিপোর্ট পাঠাবো? আর চেপে রেখে কি লাভ ভাইয়া? দুদিন পরে তুমি আমার বোনাই হলে দেশ শুদ্ধ লোক জানতে পারবে তুমি হচ্ছে একজন সিবিআই অফিসার। না দাদা না, সিবিআই লোক নয়। ওকে সেটা জানবার জন্য তুমি মুর্শিদাবাদ থানায় ওর ছবি দিয়ে খবর পাঠিয়েছিলাম। তাই নাকি? আর সেখান থেকে রিপোর্ট পেলাম যে সরল একজন গরিব চাষের বেকার ছেলে। কোন এক নেতার চিঠি নিয়ে তোমার কাছে টাকা সাহায্য চাইতে এসেছিল। শেখের বেটা, এসব কথার মানে কি? আরে কাকুলি ঠিক কথাই বলেছে। কেন যে আপনি আমাকে নিয়ে এত খাতির করতে শুরু করে দিলেন, আমি তো নিজেই বুঝতে পারি। আরে শালা খোল কোটটা খোল। সাধু চরণের টাকায় কোট আর বুট পরে বাবু হয়েছে। এই এবার প্যান্টটা খোল। থাক না দাদা, ও যখন এবারে জামাই হচ্ছে। জামাই আর লেকুচি করেছে, ওই রকম একটা জোচ্চরের পছন্দের লথি মেরে ওই বাড়ি থেকে বার করে দেবো। তা তুমি পারবে না দাদা, কারণ ওকে আমি এই বাড়ির জামাইয়ের পরিচয়টা ফিরিয়ে দেব। আরে সে কি রে কাকুলি, এরকম একটা পথের ভিখিরিকে তুই? আমি সারা জীবন ধরে ওই রকম একটা পথের ভিখারিকে তো খুঁজে বেরিয়েছিলাম দাদা। রাজা মন্ত্রী তুমি অনেক দেখলাম, তবু সেই ঘৃণার পরিবেশ ভুলে গিয়ে এবার আমি মাথা উঁচু করে বাঁচতে চাই। কাকলি, সত্যি আমি পথের ভিখারি, আমার চাল চুলো কিচ্ছু নেই। আমিও তো সব হারিয়ে তোমার কাছে আসতে চাই গো কাকলি। তুমি শুধু আমাকে একটু সময় দাও, তাই নিজের পরিচয়টা পুড়িয়ে ফেলে তবেই তোমাকে পথে নামতে হবে। কারণ মানুষের পরিচয় জুতোটা যত দামি হোক না কেন, সেটা পায়ে দিয়ে কখনো মন্দিরে যাওয়া যায় না। কাকলি, কোনোদিন না, কোনোদিন। কাকলি অপেক্ষা করো, আমি আসছি। এই বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। যাচ্ছে স্যার, আমি কিন্তু সরল বিশ্বাসেই আপনাদের ভালোবাসতে চেয়েছিলাম, আপনারাই তার মর্যাদা রাখতে পারলেন না। শালা জোচ্চোর, তোমার কোনো কথা আমি শুনতে চাই না। আপনাদের সঙ্গে কথা বলার মতো ভাষা আমার জানা নেই স্যার। পশুর খাঁচায় কয়েকটা মাস কাটিয়ে দিলেও কুকুরের ডাকটা আমি ঠিক শিখে উঠতে পারিনি, বুঝলেন স্যার? কুকুরের ডাকটা আমি ঠিক শিখে উঠতে পারিনি। আরে যা 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 যা, ভাগ ভাগ শালা। বাপরে বাপ, বিরাট একটা ঝড় আমার মাথা থেকে নেমে গেল। ভেবেছিলাম সিবিআই অফিসার, শালা একটা ফুটো মাল। যাই খবরটা সামুকে দি। সামু বাবা সামু। এই সাধু চরণ সিংহ, আর জীবনে কোনোদিন আমাকে বাবা বাছা বলে ডাকবে না। এই সাবুর সাথে কারো কোনো বিরোধ নেই, এখন শুধু ফেলো করেই আর মাখোতে। ঠিক আছে, তাই হবে ভাই, তাই বলুন ডেকেছেন কেন? বলছিলাম কি, আগামীকাল নারী কল্যাণ সমিতির মঠে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রার উৎসবের উদ্বোধন হবে। গায়ের লোকেরা সবাই সেখানে থাকবে। সেই ফাঁকে তুই স্কুলের জমির চারিদিকে প্রাচীর তুলে দিবি। ইট সিমেন্ট মিস্ত্রি মজুর সব রেডি। তার জন্য আরো 20,000 লাগবে স্যার। আরে যা চাস তাই দেবো, তার সঙ্গে আরো একটা আনন্দের খবর দেবো। খবর স্যার? ওই শালা শরীর বাচ্চা সরল সিবিআই অফিসার নয় রে। তাই নাকি? শালা একটা ভিখিরির বাচ্চা। কাকলি খবরটা জোগাড় করেছে শুনে মনে মনে আমি যে কি শান্তি পেয়েছি তোকে ভাষায় প্রকাশ করতে পারছি না। তাহলে আমাকে একটা সত্যি কথা বলে শান্ত করুন তো স্যার। কি কথা ভাই? প্রতিবার ঘটনাটা সত্যি নাকি টোটালটাই সাজানো? সাজানো কি রে ভাই? তুই কি আমায় বিশ্বাস করিস না? বিশ্বাস? বিশ্বাস নেই স্যার, বিশ্বাস নেই। যাকে একদিন মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, যার জন্য একদিন অস্ত্র ফেলে মানুষের মতো মানুষ হতে চেয়েছিলাম, সে যদি আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, তাহলে আপনি একদিন আমার পিঠে ছুরি বসাতে দ্বিধাবোধ করবেন না। তুই কি বলছিস ভাই? তুই আমার ভাইয়ের মতো, আমি তোর দাদার মতো। ঢুকে প্রতিমা ছোট বাবুকে খুন করেছে। ওই গাল লাগনিকে আর বাঁচিয়ে রাখা যাবে না। শামু, ওই আমার সঙ্গে ওই। স্যার, এই একটা ব্যাপারে আমাকে মাফ করবেন।
আর জীবনে কোনোদিন কোনো ব্যাপারে আমাকে ডাকবেন না। ঠিক আছে, আমি একাই যাব, ওই কন্যাগিনীকে খুঁজে বার করে জ্যান্ত পুড়িয়ে মারবো। তারা ব্রহ্মময়ী মা, তারা ব্রহ্মময়ী মা। চলুক, এই সারা দুনিয়া জুড়ে বেইমানের হিংসা চিতা চলুক। এই সাবুশালা কাউকে পরোয়া করে না। এই মদই তার বুকের জ্বালাটাকে জুড়িয়ে দেবে। শামু, मेरा जीवन कोरा कागज कोरा रह गया, मेरा जीवन कोरा कागज कोरा रह गया, जो लिखा था आंसुओं के संग गया, मेरा जीवन कोरा कागज कोरा रह गया, मेरा जीवन कोरा कागज कोरा ही रह गया, कोरा ही रह गया, कोरा ही रह गया। শামু, তুই আমার কথাটা শোন। শামু, তুই আমার কথাটা শোন। আমি আর কারো কোনো কথা শুনতে চাই না। তবু আমার কথাটা তোকে শুনতে হবে শামু। সেটা আবার কোনো বৈঠকে চাল নয় তো? না শামু, জীবনে এই একবার একটা ষড়যন্ত্র ব্যর্থ করি তোকে আমি সত্যের ছবি দেখাতে এসেছি। না, কোনো সত্যকে জানতে চাই না, কোনো সত্যকে না। একটা সত্যকে খুঁজতে গিয়ে সাবু যা জীবিত থেকে মৃত হয়ে গেছে। সেটা সত্যি নয়, মিথ্যে। প্রতিমার কোনো দোষ নেই। সাধুচরণ এবং ছোট বাবু তাকে ফাঁদে ফেলেছিল, আর কুসুম ভয়ে পড়ে তাদের হয়ে তোকে মিথ্যে কথা বলেছে। বিশ্বাস করি না, কুসুম কখনো তার সাবুদাকে মিথ্যে কথা বলতে পারে না। বিশ্বাস কর শামু, কুসুমকে আমি ভালোবাসি, আর সেই কুসুমকে সত্যি কথা বলে দেওয়ার ভয়ে সাধুচরণ তাকে ঘরে তালা বন্দি করে রেখেছিল। আমি গোপনে তালা ভেঙে তাকে নিয়ে এসেছি। তুই ঠিক বলছিস দেবাদ্রি? একদম ঠিক বলছি। তাহলে কুসুম এখন কোথায়? লজ্জায় তোর সামনে আসতে পারছে না, বাইরে দাঁড়িয়ে আছে। ডাক তাকে এক্ষুনি ডাক। ঠিক আছে, আমি এক্ষুনি ডাকছি। কুসুম, হে কুসুম, এদিকে এসো, এদিকে এসো। কুসুম, কিরে কুসুম, তোর সামুদার জীবনে আবার কোনো নতুন খেলা খেলতে চাস বল? না না দাদা, না, আর কোনো খেলা নয়। বিশ্বাস করো আমায়, আর কোনো খেলা নয়। আমি যে লোভের বশে অনেক বড় ভুল করেছি, এমনকি বৌদির নামে মিথ্যে কথা বলেছি। তুমি আমায় ক্ষমা করে দাও দাদা। তুমি তোমার এই ছোট বোনটাকে ক্ষমা করে দাও। বলো না তুমি আমায় ক্ষমা করতে পারবে না? তুমি তোমার এই ছোট বোনটাকে ক্ষমা করতে পারবে না? বলো না ক্ষমা করতে পারবে? ক্ষমা কি দিয়ে আমি তোকে ক্ষমা করবো রে বোন? কি দিয়ে আমি তোকে ক্ষমা করবো? দয়া মায়ের মমতার ভান্ডারটা তোর বৌদির সাথে সাথে আবার জীবন থেকে হারিয়ে গেছে রে কুসুম, হারিয়ে গেছে। তাহলে তুমি আমায় গলা টিপে খুন করো, আমার জীবনটাকে তুমি শেষ করে দাও। তুইও আমাকে শাস্তি দিস শামু। অনেক সুখের লোভের বশে আমি আমার সংসারে অনেক ক্ষতি করেছি, এমনকি প্রতিমার জীবনেও আমি অনেক ক্ষতি করেছি। তুই আমাকে শাস্তি দে শামু, তুই আমাকে শাস্তি দে। হ্যাঁ, শাস্তি দেবো। আজ রাতে কুসুমকে তোকে বিয়ে করতে হবে। করবো শামু, কুসুমকে আমি ভালোবাসি, ওকে কিছুতে আমি হারাতে পারবো না। তাহলে চল তোর এক্ষুনি আমার সাথে আমার বাড়িতে চল। আজ রাতে আমি তোদের বিয়ে দেবো, আর এটাই হবে তোদের একমাত্র শাস্তি। শামু, কাঁদিস না রে মুছরে কান্না হাসির এই তো জীবন। কাঁদিস না রে মুছরে কান্না হাসির এই তো জীবন, কান্না হাসির কাঁদিস না রে বোন, কাঁদিস না, একদম চোখে চল ফেলিস না। যাদের ক্ষমতা আছে তারা সারা জীবন গরিবকে দিয়ে গরিবের সর্বনাশ করেছে। তুই ঠিক বলেছিস শামু,
এর প্রতিকার আমাদের করতে হবে। তাই আগামীকাল আমি সাধুচরণের মুখোমুখি দাঁড়িয়ে জবাব চাইবো। কেন কেন আমাকে মিথ্যে প্রলোভন দেখিয়ে আমাদের সংসারটাকে তছনছ করে দিয়েছে। তাহলে চল চল, তোরা এখন আমার সাথে আমার বাড়িতে চল। কিন্তু তার আগে তোকে প্রতিমাকে ফিরিয়ে আনতে হবে সাবু। হ্যাঁ হেমাদ্রি, হ্যাঁ একদম ঠিক কথা বলেছিস। তাহলে সাবু তার জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে একটা জয়গান গাইতে পারবে রে কুসুম। সেখান থেকে শুরু হবে আমাদের জীবনের শ্রেষ্ঠ অভিযান সাবু প্রতিমা। আমি পালিয়ে এসেছি, সাধু চরে চক্রান্তে জালে ক্ষত বিক্ষত হয়ে পালিয়ে এসেছি। শামু আমাকে ভুল বুঝলো, সে বুঝলো না প্রতিমা তার নিজের জন্য কিচ্ছু করেনি, যেটা করেছিল সেটা অন্যের জন্য। সেদিন দাদার কথা আমি ভুল বুঝছিলাম, আমি তো ভুলেই গিয়েছিলাম। তিনি তো একদিন অমাবস্যার ঘন ঘটাকে উপেক্ষা করে কংসের কারাগার থেকে বন্দী কৃষ্ণকে বুকে নিয়ে যমুনার ওপারে গিয়ে মা যশোদার কাছে রেখে দিয়ে এসেছিল। ভাবতে পারছি না এখন আমি কি করব। তবে কি আমি আত্মহত্যা করব? না, এ তো আমার চরম হীনমন্যতার পরিচয় হবে। আমার এতদিনের শিক্ষা দীক্ষা সবকিছু ধুলোই মিশে যাবে। আমি ভাবতে পারছি না, আমি আর ভাবতে পারছি না। আমি এসেছি প্রতিমা, আমি এসেছি। কেন এসেছো? মিথ্যে ফসলকে পুড়িয়ে সত্যের মন্দিরে তুমি ফিরে যেতে এসেছি। আমি যাব না। কেন যাবে না? কেন যাব? কেন যাব বলতে পারো? প্রতিমা, লোকে আমাকে দেখে মুখ টিপে টিপে হাসবে। সবাই আমার দিকে আঙ্গুল দেখি বলবে ওই যাচ্ছে কলঙ্কিনী শ্যামলের বউ। বাঘের পেছনে সবাই লাগে ঠিকই প্রতিমা, তাতে বাঘের কোনো ক্ষতি হয় না। তাই বলে তো কলঙ্ক তার মোছা যায় না। ওটা যে মিথ্যে কলঙ্ক প্রতিমা, ওটা যে মিথ্যে কলঙ্ক। সত্যের সাবাদি আমি ধুয়ে বলছি পরিষ্কার করে তাহলে কি দেব। ফিরে আসবে আমার ফেলে আসা দিনগুলো? মনের মন্দিরে কি ফিরে আসবে? মধু বসন্তকে উপেক্ষা করে ফিরে যাওয়া পাখিগুলো। তুমি শুধু তোমার কথাটা ভাববে প্রতিমা। আমি একবার কি আমার কথাটা ভাববে না গো? আমার তো একটা জীবন আছে, আমি তো একটা মানুষ। শীত গ্রীষ্ম বর্ষা নিয়ে আমিও তো বাঁচতে চেয়েছিলাম প্রতিমা। আমি তোমাকে বাঁচতে দেবো না শামু। তুমি একটা খুনি, তুমি একটা মস্তান, তুমি একটা জল্লাদ। চলে যাও শামু, এখান থেকে চলে যাও। না প্রতিমা না, আজ আমি তুমি ছেড়ে কোথাও যাবো না প্রতিমা, কোথাও না। শামু মরে গেছে প্রতিমা, সাবু যে মরে গেছে গো। আর সেখান থেকে জন্ম নিয়েছিল একটা নতুন শ্যামল, যে শ্যামল তোমারই শ্যামল। আর এই শ্যামল চাহে তোমাকে একটা জীবন যুদ্ধে নামতে। পারবে তুমি যুদ্ধ জয় করতে, পারবে তুমি সাধু চরণের বিরুদ্ধে বদলা নিতে, পারবে আমার আগের দিনগুলো ফিরিয়ে দিতে। পারবে, পারতেই হবে। আর না হলে যে তোদের দাদার এতদিনের শিক্ষার অহংকার বলন্টিত হবে। দাদা তুমি এই নরকপুরীতে কেন এসেছো দাদা? অশোক কাননে বন্দিনী সীতা কেমন আছে দেখতে এসেছি। রাবণ তোদের মুখে শক্তিশালী মেরেছে, কিন্তু মূর্ছিত হলে তো চলবে না। এবার তোদের জাগতে হবে, দেশবাসীকে জাগাতে হবে, গাইতে হবে জাগরণের গান। বিশ্বলকরণী আমরা কোথায় পাবো? বিশ্বলকরণী তোদের হাতে, আমাদের হাতে। হ্যাঁ, সংহার নিমূর্তি হয়ে তুই জেগে ওঠ, শত্রুকে সংহার কর, মুছে ফেলে তোর সব কালিমা। তুলোচ দলনী রূপে নিজেকে সাজিয়ে তোল, সংহার কর সংহার। অসমল তুমি পিছিয়ে থেকো না, ওঠো জাগো। অত্যাচারের বিরুদ্ধে তুমি করছো, ওঠো প্রতিকার করো, প্রতিকার। আর দেরি নয়, সাধুচরণ এবার আমাদের খুন করতে পারে। তাই আমি এসেছি তোমাদের সঙ্গে শত্রু সংহারে অংশ নিতে। আমরা বিশ্বাস করব কি করে? বিশ্বাস কর। বিশ্বাস বিশ্বাস করব। অনেক সুখের নেশায় অশেষ দুঃখকে আমি আমার ভাগ্যের সঙ্গে জড়িয়ে নিয়েছিলাম। তাই আমার জীবনের সমস্ত ভুলকে তুই ভুল ভেবে আমায় ক্ষমা কর। ফুলের মাঝে যদি কোনো বিষাক্ত সাপ লুকিয়ে থাকে তখন আমি কোথায় যাব? তুই আমার কাছে চলে আসবি, আমি তোকে আমার বুকের মাঝে লুকিয়ে রাখবো। না না প্রতিমা না, এই সময় তোর কান্না সাজে না। এই সময় তোকে হাসতে হবে, দেশের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটাতে হবে। তোর মায়ের হত্যার প্রতিশোধ নিতে হবে। মায়ের হত্যার প্রতিশোধ? হ্যাঁ সবার, হ্যাঁ। এসব কি বলছো বড়দা? ভোটে জেতার জন্য সাধুচরণ প্রতিমার মাকে একসময়
খুন করেছিল, খুন। শয়তান! না প্রতিমা না, ওই শয়তানকে আর বাঁচিয়ে রাখা যাবে না। চলো এবার সবাই মেরে উপর ঝাঁপিয়ে পড়ি। কিন্তু এত শক্তি আমি কোথায় পাবো? আমি দেব তোকে শক্তি, আমি দেব তোকে সাহস, আমি দেব অস্ত্র, আমি দেব তবে মন্ত্র। এবার তুমি জাগো প্রতিমা, এবার তুমি জাগো। জেগেছে মনের মনে হতাশার বাঁশরকে জাগরণের জোয়ার এসেছে। সাধু চরণ সিং, তুমি একদিন শামুকে আমার জীবন থেকে সরিয়ে দিয়েছিলে, সে তার ভুল বুঝতে পেরে আবার আমার জীবনে ফিরে এসেছে। এইবার আমি দ্বিগুণ শক্তি নিয়ে তোমার উপর ঝাঁপিয়ে পড়বো, শেষ করে দেবো আমি তোমার সমস্ত খেলা। হ্যাঁ প্রতিমা, ওই শয়তানকে আর বাঁচিয়ে রাখা যাবে না। আর এখন থেকে তুমি হয়ে ওঠো এক ধ্বংসের বিভীষিকা। তোমরা সবাই মিলে আমার হাতে হাত রেখে শপথ নাও। প্রতিমা কারণ ওই লৌহ কপাট ভেঙে ফেলে করলে লোকার রক্ত জমার শিকল পূজার ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান বাজাতো খালায় নিশান ধ্বংস নিশান তরুণ কাজের বেদি। কারণ ওই লৌহ কপাট ভেঙে ফেলে করলে লোকার রক্ত জমার শিকল পূজার ভাষণ বেদি। রক্ত জমার শিকল পূজার ভাষণ বেদি। রক্ত জমার শিকল পূজার ভাষণ বেদি। আমরা পালিয়ে যাবো, চলো সরল। কাকলি তুমি যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়, তুমি নেবে কি আমায়, যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়, তুমি নেবে কি আমায়, চমকে দেখে তো চোখ মেলে, সকল দ্বিধা ফেলে, বন্ধু আমার দরজা ঠেলে, সামনে তুমি ডেকে নেবে কি আমায়? এই খবরদার, এক পাও এগোবার চেষ্টা করবে না। পালিয়ে যাও কাকলি, তুমি এখান থেকে পালিয়ে যাও। অচল পারবো না, ওই লোকটা চোখের সামনে দিয়ে তোমাকে এখান থেকে নিয়ে যাবো সরল। আরে পালিয়ে যাবি কিরে কাকলি, আমি তো তোদের নিয়ে যেতে দাদা বাবু বাবু হলে সরল, আমার দাদাকে তুমি জানো না, পারে না, পৃথিবীতে এমন কোনো কাজ নেই। তুই ভুল বললি কাকলি, সরল আমার একমাত্র বোনাই, আমার ভাইয়ের মতো ভাই। আরে কই গিয়ে আসবেন বলছি দাদা, তাহলে ছড়িয়ে দিয়ে তোমাকে আমি ভালো ভালো করে কাকলি, তুমি দাদা কি বলছো? মার মার বোন, আমাকে মেরে ফেল, সত্যি সত্যি মারবো। মেরে ফেল, মেরে আমাকে শেষ করে দে, আর আমি বাঁচতে চাই কাকলি না। কাকলি বেদনা হতো মানুষটার দিকে তাকিয়ে দেখো, পাহাড়ের চোখার জল গড়িয়ে পড়ছে। ওরে বোন, আমি যে কোনোদিন তোর সুখ দুঃখের কথা ভাবিনি, কোনোদিন বোন বলে বুকে জড়িয়ে ধরে আদর করিনি, কোনোদিন বলতে পারিনি মার 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 বোন, তোর সব দেনা পাওনা মিটিয়ে নেওয়া। দাদা 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 আজ কতদিন পরে কেউ নিশ্চিন্তে আমার বুকে মাথা রাখলো। সরল, দাদা বাবু তুমি দূরে দাঁড়িয়ে কেন? কাকলি, সরলকে তুই ডাক কাকলি।
কোথায় কোথায় সরল সরল ভবানী, তুমি এসেছো ভবানী। সরলের সরলতা তোমার মনের চিলে কোঠার দরজা খুলে দিয়েছে বুঝি। ওই সরলের সরলতার মধ্যে যে মনুষ্যত্ব আছে তোমার মতো পশুর মধ্যে তাও নেই। বৌদি চল তোরা, তোদের সঙ্গে আজ আমিও এই প্রাসাদ ছেড়ে বেরিয়ে যাব। আর যাওয়ার আগে একটা কথা শোন, আজ থেকে ও তো দাদা নয়, তোর বৌদির পরিচয় হবে তোর আসল পরিচয়। আপনি ভুল বলছেন। আপনাদের এতদিনের চেনা মানুষটা আজ হারিয়ে গেছে। আপনাদের সামনে দিয়ে দাঁড়িয়ে আছে সে এক অন্য মানুষ, আমার দাদার মতো। বলতে দাও, বলতে দাও সরল, তুমি ওদের বলতে দাও। কারণ আমি যে ওদের উপর সারা জীবন অত্যাচার করেছি, তাই কোনো প্রতিবাদ করতে চাই না। বৌদি তুমি দাদাকে ক্ষমা করে দাও। দাদা এক নতুন মানুষ, তাই দাদার সব অপরাধ তুমি ক্ষমা করে দাও। হ্যাঁ হ্যাঁ, ক্ষমা করে দিন। কিন্তু কিন্তু এও কি সম্ভব? একটা বিকারগ্রস্ত উন্মাদ কি করে এক মুহূর্তে সুস্থ হয়ে যায়? শয়তান বদলে যায় সাধুতে। ভাগাড়ে গরু দেখে শকুন কেমন করে মুখ ফিরিয়ে চলে যায়। না না, এ অসম্ভব, এ অসম্ভব। কেন সম্ভব নয়? পাহাড়ের বুকেও তো ফাটল ধরে, আগুনে পুড়ে লোহাও তো ইস্পাত হয়। বৌদি দাদা আমাকে বুকে জড়িয়ে ধরেছিল, তাই দাদার সব অপরাধ তুমি ক্ষমা করে দাও বৌদি। তুই সত্যি বলছিস? আমি সত্যি বলছি, তুমি ক্ষমা করে দাও না গো। কিন্তু না ভবানী, মনে কিন্তু রেখে তুমি আমাকে ক্ষমা করো না। আগের মতো ঘৃণা করো, অভিশাপ দাও। ওগো তুমি জানো ভবানী, দাদা কত বড় অমানুষ হলে তার বোন প্রকাশ্যে দাদাকে মারতে আসে। এই দেখো, এই ছুরি আমার বোন, হ্যাঁ আমার বোন, আমার বোন আমার বুকে বসে দিতে পারেনি। নাও নাও ভবানী, তুমি আমার বুকে বসে দাও ভবানী, তুমি আমার বুকে বসে দাও। তুমি আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা দাও। আমাদেরও ক্ষমা করে দিন। ঠিক আছে, তোমরা যখন ক্ষমা চেয়েছো আমার সব অভিমান চলে গেছে। এসো, আজ তোমাদের দুজনের হাত আমি এক করে দিই। আপনারা সবাই উলুধ্বনি দিন, শঙ্খধ্বনি করুন। আজ যে আমার বোনের বিয়ে। আজকে সীতা রামচন্দ্রের বাজবে রে সানাই, আনন্দের নাই সীমা, আমি সীতার ভাই। আজকে সীতা রামচন্দ্রের বাজবে রে সানাই, আনন্দের নাই সীমা, আমি সীতা। কি ভেবেছিলিস কাকলি আমি বদলে যাব? পাগলি তুই তো মানুষ ছিলি না। নামটি আমার সাধুচরণ। সবাই জানে আমি একটা পেটি পামো, কিন্তু কেউ জানে না আমার হাতে জীবনে মরণে। সারা ব্রহ্ম মহিমা, আমার মনে হয় আমার লোকের জন্য আমাকে বাইরে ভাগে চলে যেতে হবে। হে মা, আমাকে রক্ষা করবা, আমাকে বাঁচ। না না, ভয় পাবার কি আছে? আমি তো বাগান বাড়ির গেটে তালা ঝুলিয়ে রেখে দারোয়ান পাহারায় রেখে বেশ আরামে আছি। দেখে কোন শালা আমাকে মারে। আরে তোরা কে? কেমন করে গেটে তো তালা ঝোলানো ছিল। তোর কাছে ছুটে আসছিলাম, তখন তো দারোয়ান আমাদের বিপদ বুঝে বন্ধ দরজা খুলে দিয়েছিল। তোমাদের বাচ্চা বাবু। ঠিক আছে ঠিক আছে, তোরা যখন এসে পড়েছিস আমার মাই তোদের বাচ্চা মাকে গড় করি রে। তারা ব্রহ্ম বইবা তা বেদিনী। ওই ছড়াটা তোর কে রে? এদিকটা তো আমার স্বামী আছে। হ্যাঁ বাবু, আমি ওর স্বামী আছি বাবু। তাই নাকি? হ্যাঁ বাবু, ওর নামে স্বামী কুচ কামেলাই। আরে বেদিনী, আরে এদিকা এদিকা। আরে ঘরের কথা পর কি বলতে লাই?
তা বাবু যখন বলছে তখন আমরা এখানে থেকে যাই। তাহলে তুই বাবুকে একটু লাচা দেখা। আরে বাবু তুমি লাচা দেখবে? দেখবো। আরে বাবু তোমরা লাচা দেখবে? হ্যাঁ দেখবে দেখবে। আরে টিকড়া বল বল। আরে বাজা বাজা। আমি সাবু রে সাবু, তোকে পোড়াবার জ্বলন্ত আগুন। শালা জানোয়ার। চলো চলো আমরা পালিয়ে যাই। কেউ পালাবার চেষ্টা করবে না। বাবা না, আমি এখন কারো বাবা নই, আমি সিবিআই অফিসার মিস্টার সত্যজিৎ সরকার। সেদিন আমার মাথায় মেরে ওরা ট্রেন রাস্তায় ফেলে দিলেও আমি কিন্তু মরিনি। আমি সুস্থ হয়ে পুলিশের চাকরিতে জয়েন করে এই সাধুর বিরুদ্ধে তদন্তের দায়িত্ব নিয়ে আমি এখানে এসেছি। কিন্তু ওপর মহলের চাপে আমি কোনো কিছু করতে পারিনি। তাই তোরা আজ ওকে নিজের হাতে শাস্তি না দিলে হয়তো আইন কোনো দিনও সাধুকে শাস্তি দিতে পারতো না। তাই তোদের কোনো কাজে আমি কখনোই বাধা দিইনি। কিন্তু আজকে খুনের দায়ে আমি তোকে অ্যারেস্ট করছি। মা চল, মা চল, তুই আমার সঙ্গে কোর্টে চল। যা বল যা। আজ তুই এক অসাধ্য সাধন করেছিস। আইনের চোখে তুই অপরাধী হলেও জনগণের বিচারেই তুই নির্দোষ। তুই কোনো অন্যায় করিস। আর শ্যামল, তুমি কথা দাও প্রতিভা ফিরে এলে ওকে নিয়ে তুমি সুখে সংসার করবি। হ্যাঁ বর্দা, প্রতিবার জন্য আমি সারাটা জীবন এভাবে পথ চেয়ে থাকবো। হে শ্যামল, তুমি আমার জন্য পথ চেয়ে থেকো। এই নোংরা সমাজের কলঙ্কের বোঝা মাথায় নিয়ে আমি জেলে যাচ্ছি। জানি না আমার কি সাজা হবে, তবে কোনোদিন যদি জেল থেকে ফিরে আসি তখন তোমার ঘরে এসে উঠবে এই বিদ্রোহিণী নারী। কোন ধর্ষণ মরণ সাগর, কোন ধর্ষণ মরণ সাগর, ডোবে সত্যের তরি। সমাজ জীবনে ওঠে হাহাকার, ওঠো জাগো বিদ্রোহিণী নারী।